রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। দীর্ঘ সময় জোটবদ্ধ থাকা বিএনপি ও জামায়াতের মধ্যে 2018 সালের নির্বাচনের পর থেকেই মূলত দূরত্ব তৈরি হয়। 2024 সালের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট এখন আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন বিএনপির প্রধান বিরোধী দল। সংসদে সরকারকে সহযোগিতার কথা বললেও রাজপথে জামায়াত হুঁশিয়ারি দিচ্ছে, এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাধীনতা বিরোধী অপশক্তির রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে সতর্ক করেছেন। এমন পরিস্থিতিতে সরকার বিরোধী আন্দোলন ঠেকাতে এবং জামায়াতকে চাপে রাখতেই বিএনপি হেফাজতে ইসলামকে কাছে টানছে বলে ধারণা করা হচ্ছে। জামায়াত বিএনপির এই দূরত্বের কারণ জামায়াতের দ্বিমুখী আচরণ, রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্য এবং বিএনপির হেফাজত কৌশল নিয়েই আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল, আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। আপনাদের দুজনকেই আমন্ত্রণ আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে। শহীদুল ইসলাম বাবুল, আজকের আলোচনা আপনাকে দিয়ে শুরু করতে চাই। বলছিলাম 1999 সাল থেকে দীর্ঘ সময় বিএনপি এবং জামায়াতের যে জোট, 2018 সালের নির্বাচনের পর থেকে এমনটা বলা হয় মূলত তাদের মধ্যে যে দূরত্ব সেটি সৃষ্টি হয়। অর্থাৎ 2018 সালেও আমরা দেখেছি জামায়াতের কিছু প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিল, অর্থাৎ সম্পর্কটা একসময় অনেক গভীর ছিল। কিন্তু 2024 পরবর্তী সময়ে রাজনৈতিক যে প্রেক্ষাপট কিংবা নতুন যে বাস্তবতা, আবার আমরা সংসদেও দেখেছি সহযোগিতার কথা বলা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে, আবার রাজপথে বিভিন্ন হুঁশিয়ারির বক্তব্য শুনেছি। সব মিলিয়ে এই যে বিএনপি জামাতের যে নতুন মেরুকরণ বা বিএনপি বা জামাতের যদি আমরা বলি সংসদে এবং রাজপথের যে দ্বৈত অবস্থান, সেটি নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শক শ্রোতা সবাইকে সালাম। আপনি ঠিকই বলেছেন, জামাতের সাথে বিএনপির সম্পর্ক টক ঝাল মিষ্টি আর কি, বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়েছে। ধরেন আরেকটু আগে থেকে যদি আমি বলি যে 86 সালের নির্বাচন, আমরা তখন 7 দলীয় জোট বিএনপি, 5 দলীয় জোট ছিল একটা, আর আওয়ামী লীগের বোধহয় 11 দলীয় জোট, এরকম একটা ব্যাপার ছিল। তো জামাত ইসলাম আলাদা ছিল বোধহয়, স্বতন্ত্র। তো তখন 86 নির্বাচনে বলা হলো, একটা এগ্রিমেন্ট হলো সম্মিলিত বিরোধী দল যে এরশাদের অধীনে কেউ নির্বাচনে যাবে না, কিন্তু 24 ঘন্টার মধ্যে, এবং যারা যাবে তারা জাতীয় বেঈমান হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে কিন্তু জামাত আওয়ামী লীগ সে নির্বাচন গেল আর কি। যাওয়ার পরে সেই নির্বাচনটা হলো এবং এরশাদ তারপরেও 4 বছর প্রলং করছিল, 4 বছর, সেটা দুঃখজনক। তারপরে 51 নির্বাচন হলো, সেই নির্বাচন জামাত বিএনপিকে সমর্থন দিল। তারা তেমন কিছুই তখন চায়নি। তখন বিএনপি বোধহয় পেয়েছিল 140 সিট, হ্যাঁ 140 সিট, জামাত 18 সিট পেল, 142 সিট পেল বিএনপি, জামাত 18 সিট পেল, আর আওয়ামী লীগ বোধহয় 86 সিট বা 88 এরকম পেয়েছিল আর কি। তো সেই নির্বাচনে বিএনপি সাপোর্ট দিয়েছিল এবং জামাতের 2 জন মহিলা এমপি, হাফেজা আসমা খাতুন, হাফেজা রহিমা খাতুন, 2 জন মহিলা এমপি। তো যাই হোক, তারপরে আবার 96 থেকে 2000 আওয়ামী লীগের সাথে আন্দোলন করলো, তুমুল আন্দোলন, মানে 91 to 96 আর কি, তুমুল আন্দোলন। সেই আন্দোলনের পরে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে জামাত 18 সিট থেকে 2 সিট পেল আর কি, আন্দোলনের ফল। আমরা 116 সিট পেয়েছিলাম সরকার গঠনের জন্য। সেই নির্বাচন নিয়ে অনেক তর্ক বিতর্ক। তারপরে ধরেন 11-এর পরে তো জামাত তাদের মতো, আমরা আমাদের মতো, এর মধ্যে দীর্ঘ আন্দোলন সংগ্রামে অনেক ঘটনা অঘটন অনেক কিছু। তো জামাত, আপনি যেটা বলেছেন 18 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে জামাত মার্কা ছিল না তাদের,
তারা বিএনপির মার্কায় বিএনপির নির্বাচন মার্কায় করলেন, নির্বাচন ধানের শীষ করেছেন। মার্কায়। হ্যাঁ, নির্বাচন হয়েছিল, সে নির্বাচনে যাহবর তা তো হলোই। জামাতের যখন নিবন্ধন নেয় তাদের প্রার্থীরা নির্বাচন করলো। আবার দেখবেন অগাস্টের পরে এসে সেই ধানের শীষ, নৌকা ধানের শীষ, দুই সাপের এক বিষ স্লোগান দেওয়া শুরু করলো। যেই মার্কা তাদের ছিল না, তারা নির্বাচন করলো যেই মার্কায়। তার আগে আপনি যেটা বলেছিলেন অম্লমধুর সম্পর্কটা বিশ্বাস অবিশ্বাসের জায়গায় ছিল, ধরেন 18 পরে থেকেই। এবং 22 সালে একটা সমাবেশ, 23 সালে একটা সমাবেশ হলো 10ই অক্টোবর, বিএনপি পল্টন, তারা করলো আরামবাগের এইখানে বোধহয়, এখানে সমাবেশ করলো। আমাদের সমাবেশ কিন্তু লক্ষ লক্ষ মানুষ, সাউন্ড গ্রেড, গুলি, হাজার হাজার রাউন্ড, বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। টিয়ার গ্যাস মেরে সব তছনছ করে দিল। আর জামাত ফুলের বিনিময় করে পুলিশের সাথে আসরের রক্তের আগেই কিন্তু তারা ঘরে ফিরে গেল নিরাপদে। তো এরকম বিশ্বাস অবিশ্বাসের অনেক ব্যাপার আছে। তো এই বাস্তবতার মধ্যে ধরেন এই নির্বাচন হলো। হ্যাঁ, এটা ঠিক যে নির্বাচনের পরে তো ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট বাস্তবতা আছে। ধরেন আমাদের কমন এনিমি ছিল আওয়ামী লীগ। সেই এনিমিকে আমরা সরাই দিয়েছি, একটা শূন্যতা তৈরি হয়েছে পলিটিক্সে, রাজনীতিতে। তো সেই শূন্যতা পূরণ করবার চেষ্টা করেছে আওয়ামী লীগ বা এনসিপি তারা। তো হলোটা কি হলো, ধরেন নির্বাচনের আগে তারা ক্ষমতায় যেতে চাইলে সেরকম একটা ভাইব তৈরি করে ফেললো অনলাইনে, মিডিয়ায় এবং সব জায়গায়, যে জামাত ক্ষমতায় চলে আসে। সেই জন্য বিএনপিকে হিউমিলেট করবার জন্য যার পর নাই, মানে 5ই আগস্টের পর থেকেই এমন একটা ভাব তৈরি হয়েছিল আসলে বাস্তবতা যেটা, যে যেহেতু আওয়ামী লীগ নাই প্রেক্ষাপটে, দৃশ্যপটে, সুতরাং বিএনপিকে যদি কোনোভাবে আটকানো যায় বা মানে এই কি বলে বোতলে ভরা যায়, তাইলে হয়তো তারা দেশ শাসন করতে পারে। এবং আপনি খেয়াল করেছেন, সেটা হয়তো আমার সহ আলোচক উনি সেটার বিপক্ষে বলবেন, যে নির্বাচন না করার একটা ভাইব বা বাস্তবতা কিন্তু তৈরি হয়েছিল বা করা হয়েছিল। এই নির্বাচনটা আদায় করা ছিল একটা কঠিন যুদ্ধ এবং একটা বড় অ্যাচিভমেন্ট বিএনপির জন্য। তো নির্বাচনটা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন ধরেন জামাত ইসলাম বিরোধী দল হয়েছে বা এনসিপি, তারা সম্মিলিত বিরোধী দল হয়েছে। স্বাভাবিকভাবেই তারা চেষ্টা করবে সরকারের ত্রুটি বিচ্যুতি বা সরকারকে ব্যর্থ অকার্যকর কীভাবে করা যায় করে, বা আর একটা গণ অভ্যুত্থান কীভাবে দ্রুততম সময় তৈরি করা যায়, সেই চেষ্টা তো তারা করবেই। কিন্তু হয়েছে কি, চেষ্টাটা অপচেষ্টা না হলে, আনইথিক্যাল না হলে সেটা ভালো হয় আর কি। তো যেভাবে একটা গভর্নমেন্টের 5.5 মাস বয়স, তারও আগে থেকেই বলা হচ্ছে যে সরকার ব্যর্থ, সরকার ফ্যাসিস্ট হয়ে গেছে বা ফ্যাসিস্টের পথে পা বাড়াইছে অলরেডি, আওয়ামী লীগ যা করেছে, এইসব মানে প্রি ম্যাচিউর বক্তব্য দিয়ে একদিকে সংসদে তারা ভালোই বলে, ট্রু, যে খুব চমৎকার বলছেন এবং আমরা দেখেছি সংসদে সবসময় বলেছে যে সরকারি দলকে সহযোগিতা করা হবে, যে কোনো কিন্তু বাইরে তারা এই ধরনের অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ বা বক্তব্য বিবৃতি দিচ্ছে, সেগুলো আসলে মানে কতটুকু মানুষ গ্রহণ করছে আমি জানি না, হ্যাঁ, বা তাদের সেই বাস্তবতা কি সেটাও জানি না। তো ওনারা এটা করছে কি কারণে করছে জানি না। ওই যে সালাউদ্দিন ভাই যেটা বলেছে যে সরকার ব্যর্থ, ফ্যাসিস্ট, মানে অকার্যকর, হ্যান ত্যান, চালাইতে পারবে না। কেউ কেউ বলছে যে তথাকথিত প্রধানমন্ত্রী, তথাকথিত সরকার, এগুলো বলা হচ্ছে। আমার বক্তব্য হলো ঠিক আছে, বিরোধিতা তো হবেই, এটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কথার যুদ্ধ হতে পারে, সবই হবে, কোনো অসুবিধা নেই। তো সবাই যার যার কাজ করছে, কিন্তু আমরা ওই যে বলে না, ব্যর্থ হবারও তো একটা সময় লাগে, সুযোগ লাগে, সেই জন্য স্থানকাল পাত্র, এটা একটা ব্যাপার আছে আর কি। জি, ফরিদুল হক, জামায়াত এখন সংসদে বিরোধী দল এবং বিএনপি সরকারে রয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগকে কেন্দ্র করে পুরনো সময়ে যেই কথাটা বলছিলেন শহীদুল ইসলাম বাবুল, সেই সময় তারা জোটবদ্ধ ছিলেন, কমন একটা ভিলেন ছিল হচ্ছে আওয়ামী লীগ। সেই ক্ষেত্রে এখন যেভাবে আমরা আসলে রাজপথে বিরোধী দলের যেই হুঁশিয়ারিগুলো দেখছি, সরকারি দল ফ্যাসিস্টের দিকে হাঁটা শুরু করেছে, আরও নানা আপনাদের দলের পক্ষ থেকেও বলা হয়েছে, সেই ক্ষেত্রে কি এখন সেটি বিএনপি বা এই যে জামাত, বিএনপি বনাম জামাতের রূপ নিচ্ছে, কি বলবেন? ধন্যবাদ। বিএনপি বনাম জামাতে না, এটা তো ধরেন যেটা হয় সাধারণত সরকার বনাম জনগণ। কারণ বাংলাদেশে যে রাষ্ট্র কাঠামো আছে, এই কাঠামোর মধ্যে ধরেন কেউ একজন সরকারে গেলে জনগণ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হতে থাকে। বিচ্ছিন্নের পূর্বে কি কমিটমেন্ট করছিলাম, কি করব বলছিলাম, কোনো কিছু আর ওই অর্থে মনে রাখে না। হ্যাঁ, মনে রাখে ততটুকুই, যতটুকু করলে নিজেদের লাভ হয় ততটুকু মনে রাখে, বাকিগুলো থেকে দূরে সরে যায় এবং ক্রমেই ধরেন সরকার বনাম জনগণ দাঁড়াতে থাকে। যেমন ধরেন মানে বহু কিছু বলা যায়, কিন্তু ধরেন একটা দুইটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা ওষুধ নীতি, ওই কি বলে যে জীবন রক্ষাকারী ওষুধের একটা তালিকা তৈরি করা হয়েছিল।
এটার জন্য একটা আলাদা মানে নীতিমালা তৈরি করা হয়েছিল যেটা 94 সালে 117টা ওষুধের একটা মানে লিস্ট ছিল, যে এসেনশিয়াল ড্রাগ লিস্ট বলে এটাকে। ওই লিস্টটা হচ্ছে এরকম যে যেই ওষুধগুলো হচ্ছে জীবন রক্ষাকারী এইগুলোর দাম নির্ধারণ করে দিবে সরকার, এগুলো কোনো কোম্পানির হাতে থাকতে পারবে না। সো ওইটা ধরেন 34 বছর আগের কথা। এর মধ্যে ধরেন অনেকগুলো ওষুধ অকার্যকর হয়ে গেছে, কারণ ওষুধটা আপডেট হইতে থাকে। তো অকার্যকর হয়ে যাওয়ার পরে এখন ধরেন ওইটা হয়তো 50% কি 60% কার্যকর ছিল, তো ওইগুলোকে নতুন করে রিভাইজ করে 295টার একটা তালিকা করেছিল ইন্টারিম গভর্নমেন্ট, করে একটা নতুন আইন তৈরি করেছিল। তো ওইটা এসে সরকার হঠাৎ করে বন্ধ করে দিছে। এতে কি জনগণের লাভ হলো নাকি কয়েকটা কোম্পানি এবং সরকারের কিছু লোকজনের লাভ হলো? প্রশ্ন আমি জনগণের হাতে ছেড়ে দিলাম। তো আমরা তো আমাদের জায়গা থেকে দেখছি এটা তো জনগণের ক্ষতি হচ্ছে, কারণ ওষুধ তো কোনো বিলাসদ্রব্য না, জীবন রক্ষাকারী ওষুধ বিশেষ করে, এবং ক্রনিক ডিজিজের যে ওষুধগুলো এগুলো তো কোনো বিলাসদ্রব্য না। এগুলো আসলে জনগণের কি বলে যে স্বাস্থ্য নিরাপত্তার ইস্যু আছে এখানে। আরেকটা ব্যাপার, এমনিতেই ধরেন আমাদের এইখানে রাষ্ট্র এখানকার মানুষের কোনো ধরনের মানে স্বাস্থ্য কিংবা চিকিৎসা নিরাপত্তার জন্য কোনো দায়িত্ব নেয় না, বেশিরভাগটা মানুষ নিজেরাই করে। এর মধ্যে আবার একটা বড় অংশের খরচ তাকে বিয়ার করতে হয় ওষুধের মধ্য দিয়ে। এখন এই ওষুধের মানে ধরেন মার্কেটটা 90% মার্কেট হয়তো বা 3-4টা কোম্পানির হাতে। তখন এইটা আপনি ছেড়ে দিবেন যেখানে আপনার কোনো রেগুলেটরিং ভালো নীতিমালা নাই, কোনো অথরিটি নাই, একটা ধ্বংসপ্রাপ্ত ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্য দিয়ে এইখানে ধরেন এই যে কর্পোরেট মাফিয়ারা 1000 কোটি টাকা লুটে নিয়ে গেছে, সেইটাকে আবার আপনি তাদের হাতে তুলে দিবেন। তো এইগুলো তুলে দিলে তখন তো ধরেন স্বাভাবিকভাবেই সরকার আস্তে আস্তে জনগণের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। তো প্রশ্নটা আসলে ওইখানে না, প্রশ্নটা হচ্ছে যে সরকার যে কার্যক্রমগুলো করছে এই কার্যক্রমগুলো জনগণের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে। যদি জনগণের পক্ষে যায় তাহলে যত বড় বিরোধী দলই হোক, যত শক্তিশালী বিরোধী দল হোক, বিরোধী দল আসলে কিছু করার থাকবে না সরকারকে সহযোগিতা করা ছাড়া। কিন্তু যদি সেটা জনগণের বিপক্ষে যায়, তা বিরোধী দলের কাজ হচ্ছে জনগণের কাতারে। অর্থাৎ আপনি বলছেন যে সংসদে যে সহযোগিতার কথা বলা হচ্ছিল বিরোধী দলের পক্ষ থেকে, সরকার হয়তো জনগণকে দেওয়া যে প্রত্যাশা বা ইশতেহার বা যেটি বলে না কেন সেটি আসলে পুরোপুরি সেটির প্রতি আসলে পুরোপুরি মানে কিছু উদাসীনতা নিশ্চয়ই দেখেছেন যে সংস্কারের কাজ বা আপনি যেগুলো নিয়ে বলছিলেন, সেই উদাসীনতার কারণেই কি এখন রাজপথে আসলে এই হুঁশিয়ারিগুলো আসছে? এটা বলতে চাচ্ছেন? অনেক উদাসীনতা আমাদের ধরেন আজকেও আমাদের কি বলে যে আজকে আমি যে একটু আগে যেটা বললাম যে ওষুধ নীতি নিয়ে এবং ধরেন জ্বালানি খাতকে যেভাবে প্রাইভেট সেক্টরে তুলে দেওয়ার মাফিয়া, বিশেষ করে একটা মাফিয়া গোষ্ঠী, বিশেষ মাফিয়া গোষ্ঠীকে তুলে দেওয়ার যে অপচেষ্টা করা হচ্ছে, যে চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। তো আমাদেরকে তো ধরেন আজকে আমি 2বার হুঁশিয়ারি দিয়েছি, মানে আমার পার্টির পক্ষ থেকে আজকে সরকারকে 2বার হুঁশিয়ারি দিয়েছি যে এই 26 সালের যে পরিপত্র এটা বাতিল করা চলবে না, এটা ফেরত আসে না এখান থেকে, জনগণের বিপক্ষে যাচ্ছে এটা। এবং পাবলিক সেক্টরে যে জ্বালানি নিরাপত্তা এক বসুন্ধরার মতো একটা মাফিয়া গোষ্ঠীর হাতে তুলে দিতে পারবেন না। এটার জন্য আপনি অলরেডি পাবেন এটা। আমরা দুইবার হুঁশিয়ারি দিতে হয়েছে আজকের দিনে। এর মধ্যে তো আরও অনেক ঘটনা ঘটেছে, যে ধরেন কি বলে যে ইতিমধ্যে আপনারা জানেন যে একটা অপচেষ্টা চালানো হচ্ছে যে কি বলে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিয়োগ, এই নিয়োগ আবার হচ্ছে ম্যানেজিং কমিটির হাতে নিয়ে যাওয়ার একটা অপচেষ্টা চলছে। এটা নিয়ে ভেতরে চলতেছে, আমাদের কাছে এরকম কিছু খবর এসেছে, কিছু রিপোর্ট এসেছে। তো এইটা দিয়ে যেটা পরিষ্কার বোঝা যাবে যে সেটা হচ্ছে যে মানে বাবুল ভাই একজন সংসদ সদস্য, উনি খুব ভালোভাবে জানেন যে ওই এলাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এলাকার এমপিদের নিয়ন্ত্রণে চলে, সেখানে তাদের লোকদেরকে বসানো হয় এবং ওইখানে একটা ব্যাপক মাত্রার ঘুষ বাণিজ্য ছিল, যে কারণে কিন্তু এটা এনটিআরসি এর কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং এনটিআরসি একটা সিস্টেমের মধ্যে দিয়ে এই নিয়োগগুলো দিত। এখন এইটাকে ধরেন এই লাস্ট যে 18তম যে নিবন্ধন, এই নিবন্ধনেই আপনার প্রায় 10,000-এর মতো অলরেডি উত্তীর্ণ প্রার্থী আছে। এই তাদের নিয়োগ হওয়ার কথা কিন্তু এনটিআরসি এর মাধ্যমে। কিন্তু এটা আবার যদি এখন নিয়ে যাওয়া হয়, কি বলে যে ম্যানেজিং কমিটির কাছে নিয়ে যাওয়া হয়, তাহলে এখানে একটা বিরাট বড়, আমি একটা হিসাব করে দেখলাম যে একটা মিনিমাম অ্যামাউন্ট হিসাব করলে কথা, আমি দেখলাম যে 1000 কোটি টাকার একটা বাণিজ্যর সম্ভাবনা তৈরি হচ্ছে। বাণিজ্য না, আসলে একটা লুটপাট কিংবা একটা ধরেন দুর্নীতি, এটার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এখন ধরেন এই যে
এই যেটা বারবার বলা হয় যে আমাদের লোকেরা দীর্ঘদিন কি বলে যে বিরোধী দলে ছিল, হামলা মামলার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, এখন তাদেরকে তো ধরেন করতে হবে, পুনর্বাসন করতে হবে। এখন পুনর্বাসন করার জন্য যে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে, যেমন ধরেন জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত লোকদেরকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত লোকদেরকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন এইরকম ধরেন এদেরকে তো দেওয়া হয়েছে, এখন পরের টায়ার, তারপরের টায়ার, তাদেরকে কি দেওয়া হবে? একটা টায়ার তো আছে ধরেন চাঁদাবাজি দখলবাজির মধ্যে আছে, কিন্তু আরেকটা টায়ারের কি হবে? আরেকটা টায়ার হইতেছে গিয়ে ধরেন, যেমন আজকে আরেকটা ঘটনা দেখলাম যে ওই কি বলে যেটা বলা হয়েছিল কিন্তু খুব জোর গলায়, যে কার্ড যে বিতরণ, কার্ড বিতরণের যে তথ্য সংগ্রহ, এটা দলীয় লোকদের কাছে থাকবে না, এটা সরকারি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান করবে। আজকে 2টা জেলাতে অন্তত সিলেট এবং চাঁপাইনবাবগঞ্জ রিপোর্ট আছে, 2টা জেলাতে ইউএনও অফিসে তালা লাগানো কিংবা ভাঙচুর হয়েছে, ছাত্রদল যুবদলের লোকেরা করছে, যে তাদেরকে এখানে রাখা হয়নি। তার মানে হচ্ছে যে এই যে পুনর্বাসন, এখন দেখেন কার্ডের টাকা বলেন, আপনি এই যে বেসরকারি শিক্ষক নিয়োগ বলেন, এবং যা যা কিছু বলেন, এই পুরোটা তো কিংবা প্রশাসক নিয়োগ করে যেভাবে প্রশাসকদেরকে ফ্যাসিলিটেট করা হচ্ছে, যারা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত এই ধরনের লোকেরা যারা আছে, তাদেরকে নিয়োগ দিয়ে রাষ্ট্রীয় যে ধরেন মানে পয়সা, এই পাবলিকের পয়সা, এই পয়সাগুলোকে তাদের মাধ্যমে তাদের কাছে বন্টনের একটা ধরেন প্রক্রিয়া চালু করা হয়েছে। তো এখন এইগুলো তো কোনোভাবে জনগণের পক্ষে না, এগুলো তো ধরেন বিরোধী দলকে এটার জনগণের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে হবে। জি জি, আপনাকে ধন্যবাদ। দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। ফারুক হাসান, আপনাকে আমন্ত্রণ করছেন কথা সহজে আজকের আয়োজনে। আমরা আলোচনা করছিলাম বিএনপি জামায়াতের যেই জোট, তার পরবর্তী সময়ে 24 পরবর্তী সময়ে আমরা এখন দেখেছি নির্বাচনের পরে এখন তারা সংসদে এক ধরনের সহযোগিতার কথা বলে সরকারকে, আবার সেই সাথে রাজপথে আমরা বিভিন্ন হুঁশিয়ারির কথা শুনতে পাই। ফরিদুল হক যেমনটা বলছিলেন, এখন আসলে সরকার বনাম জনগণ হয়েছে। আপনার কি মনে হয়, তিনি যেমনটা বলছিলেন সরকার জনগণ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বা নির্বাচনী প্রতিশ্রুতি থেকে অনেকটা সরে আসছে, এই কারণেই কি আসলে সংসদ থেকে এখন সহযোগিতার কথা থেকে বেরিয়ে এসে এখন রাজপথে আমরা সেই হুঁশিয়ারির কথা শুনতে পাচ্ছি? কি বলবেন? ধন্যবাদ চ্যানেল ওয়ানের সম্মানিত দর্শক এবং আমার 2 সহ-আলোচক। আসলে দেখেন, সরকারি দল এবং বিরোধী দল এখন পর্যন্ত আমরা এই 6 মাসে পার্লামেন্টে যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা এবং তাদের মধ্যে যে বাক্য বিনিময়, এটা এখন পর্যন্ত আমরা অনেকটাই আশাবাদী যে এরকম একটি ভাইব্রেন্ট সংসদ আমরা বিগত 55 বছরে পাই নাই। এই সংসদ যেভাবে এখন পর্যন্ত সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে তারা তাদের কার্যক্রমগুলো চালাচ্ছে, এখন ধরেন সংসদের ভিতরে যেখানে কথা বলার তাদের একটা পরিবেশ রয়েছে, সুযোগ রয়েছে, সেই জায়গাতে তারা কথাও বলছেন, সেখানে ওয়াকআউটও করছেন, তাদের প্রস্তাবনাগুলো সরকারের কাছে তারা তুলে ধরার চেষ্টা করছেন। আবার ধরেন তারা যখন সংসদের বিরতি টাইম, সেই টাইমে কিন্তু তারা ধরেন যে সরকারি দলের যারা মন্ত্রী মিনিস্টার রয়েছেন তাদের সাথে গিয়ে তাদের যে চাওয়া পাওয়া এগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। মানে খুব একটা সুন্দর পরিবেশ, বাইরে এসে তারা তাদের রাজনীতিটা, যেটা তাদের রাজনীতি সেটা তারা করছেন। যেমন আমার ফরিদ ভাই, আমি যতটুকু শুনলাম যে দলীয় নিয়োগ নিয়ে তিনি কিন্তু এখানে অনেকটাই একটা সোচ্চার ভূমিকায় এখানে বেশ কিছু নেতিবাচক পয়েন্ট তুলে ধরার চেষ্টা করলেন। আসলে এই 54 বছরে আমরা বারবার বলে আসছি যে বাংলাদেশটাকে আমলাতন্ত্র মুক্ত করতে হবে। আজকে দেখেন এই যে বর্তমান সরকার, বিএনপি সরকার না, বিএনপির সরকার যদি সফল হয় তাহলে এই সফলতার ভাগ বিএনপিও নেবে, একই সাথে আমলারাও নেবে। আর বিএনপি যদি ব্যর্থ হয়, পুরো ব্যর্থতার দায় বিএনপির, আমলারা এক ভাগও ব্যর্থতার দায় নেবে না। তাহলে আপনি সফলতার দায় নেবেন কিন্তু ব্যর্থতার দায় নেবেন না, তখন সরকার কি চিন্তা করবে যে যারা আমার সফলতার ভাগ নিতে চায়, ব্যর্থতার ভাগ নিতে চাই না, তাহলে আমি আমার মতো চিন্তা করে তো এই চেয়ারগুলোতে আমি লোক বসাবো। এই যে বিভিন্ন চেয়ারে এখন পর্যন্ত অনেকগুলো জায়গায় তারা দলীয়ভাবে চেয়ারম্যান বলেন বা এমডি বলেন অনেক জায়গায় নিয়োগ দিয়েছে। আমার মনে হচ্ছে যে এই নিয়োগ নিয়ে আসলে আমাদের আপত্তি করাটা উচিত না, বরং আপনি করতে পারেন যে লোকটাকে নিয়োগ দেওয়া হয়েছে সে হোক রাজনৈতিক বিবেচনায় কিংবা কোনো দলীয় লোক, নো প্রবলেম, সে যোগ্য নাকি অযোগ্য, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আপনি সেই প্রশ্নটা তুলতে পারেন যে ভাই, এই যে অমুক প্রতিষ্ঠানে আপনি চেয়ারম্যান নিয়োগ দিলেন বিএনপির লোককে, সে আসলে যোগ্য নাকি অযোগ্য, সেটা নিয়ে প্রশ্ন তোলেন, যে তার চাইতে অমুক লোককে দিলে আপনি আরো ভালো করতে পারতেন, এই প্রশ্নগুলো করেন। আরেকটা বিষয় দেখেন, আমাদের বিরোধী দলের বন্ধু যারা আছেন তারা বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছেন, মানে যে কোনো বিষয়ে বিরোধিতা। এই যে জ্বালানি নিয়ে অনেক কথা হচ্ছে না, জ্বালানি নিয়ে তাদের কথা হচ্ছে পরিষ্কার বিরোধিতা, কিন্তু এই যে বিরোধিতার পরেও সলিউশনের যে পথ দেখানো, সমাধানের যে পথ দেখানো, আচ্ছা আপনি বলুন তো যে তারা কি আজ পর্যন্ত একটা সুন্দর সমাধানমূলক পথ তারা বাতলিয়ে দিয়েছেন সরকারকে বা দেখাতে পেরেছেন? তারা তো প্রেস কনফারেন্স করে এই জিনিসটা বলতে পারতেন যে ভাই এই যে জ্বালানি সংকট,
এই যে বিদ্যুতের সংকট, এই যে লোডশেডিং, এটা সেটা, আপনারা আসলে এই সমাধানের পথে হাঁটলে এটা নিয়ে আমরা একটা ভালো সমাধান পেতে পারি। তারা কিন্তু এরকম কোনো পথ আজ পর্যন্ত দেখাতে পারে নাই। অথচ আমরা জানি যে গণতন্ত্রের অন্যতম কম্পোনেন্ট হচ্ছে সরকারি দল এবং বিরোধী দল উভয়ে। সরকার ভুল করলে বিরোধী দল কি করবে? সঠিক রাস্তাটা দেখাই দিবে, বাট তারা আজ পর্যন্ত সেই সঠিক রাস্তা দেখাতে পারে নাই। এই যে আজকে জ্বালানি সংকট ভয়াবহ না, এটা তো আমরা অস্বীকার করব না। সত্যিকার অর্থে সংকট আমাদের রয়েছে এবং এই সংকট সমাধানে সরকার কাজ করছেন, চেষ্টা করছেন। কতটুকু পারবেন আমরা জানি না। এখন পর্যন্ত আমরা আশাবাদী যে সরকার দৃশ্যমান উদ্যোগ নিয়েছেন এবং ইতিমধ্যে ওই বিদ্যুৎ কিংবা আপনার জ্বালানি নিয়ে ওই যে একটি বড় শিল্প গোষ্ঠীর সাথে একটা আলোচনা ইতিমধ্যে চলে আসছে বসুন্ধরা গ্রুপের সাথে। এটা নিয়ে কিন্তু আমরা আপত্তি জানিয়েছি যে আসলে আপনাদের বিকল্প কোনো চিন্তা থাকলে বা বিবেচনা থাকলে অবশ্যই করা উচিত, কারণ ওই গ্রুপটিকে নিয়ে বাংলাদেশের জনগণ ভালো কোনো সিগন্যাল দেয় না বা অতীতেও দেয় নাই। এগুলো নিয়ে আপনারা প্রশ্ন করেন, কিন্তু আপনারা তো ওই গদবাধা বিরোধিতা করার জন্য বিরোধিতা। বিগত 54 বছর আমরা যে প্র্যাকটিস, যে কালচার দেখে আসছি, যে যারা বিরোধী দলের চেয়ারে থাকেন তারা শুধুমাত্র বিরোধিতা করার জন্যই করেন। আমার মনে হয় গণঅভ্যুত্থান পরবর্তী এই যে বিরোধিতা করার জন্যই বিরোধিতা। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। এই রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, অন্যথায় আমরা একটি সুন্দর জনকল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো না। এখানে বিরোধী দলকেও যথেষ্ট উদার হতে হবে, সরকারকে সহযোগিতামূলক ধরেন যে সেই মনোভাব তাদের মধ্যেও থাকতে হবে, রাখতে হবে। এবং আজকে দেখেন, আজকে ভেরি ইন্টারেস্টিং আপনার এই যে নিয়োগ নিয়ে যে আপনার এনটিআরসির কথা বলা হচ্ছে, যে আগে এই নিয়োগ প্রক্রিয়া এনটিআরসির হাতে ছিল। সরকার আজকে একটি মিটিংয়ের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার এরকম একটি প্রাথমিক তারা নাকি সিদ্ধান্ত নিয়েছেন। না, আমি শেষ করি। প্রাথমিক এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, যদিও কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী বলেছেন যে এরকম কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। কিছুক্ষণ আগে আমি শেষ করি যে কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী বলেছেন যে চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। তার মানে দেখেন, আমরা এটারও কিন্তু সমালোচনা করেছি। আমরা বলেছি যে না, এনটিআরসির হাতে রাখতে হবে, কারণ আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। ফারুক হাসান, আরেকটি প্রশ্ন রাখতে চাই। যেহেতু সরকার গঠনের 5 মাস কিংবা 6 মাস হতে চলেছে, সেই ক্ষেত্রে এই 5 মাসে বা এই 6 মাসে কি এই যে বিরোধী দলের যে হুঁশিয়ারিগুলো রাজপথে ফ্যাসিস্টদের পথে বা ধরেন আরেকটি অভ্যুত্থান, আরেকটি বিপ্লব হতে যাচ্ছে, এগুলো দেয়া কি যায়? না, আসলে দেখেন, 5 মাসের একটা বাচ্চা কিন্তু হাঁটতে পারে না। যেটি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, একটা শিশুর কাছে যদি আমি প্রত্যাশা করি যে ও দৌড়াবে, এটা অকল্পনীয়, অবাস্তব। তো সরকারের বয়স 5 মাস কিংবা 6 মাস চলছে, এই 6 মাসে সরকার সকল সমস্যার সমাধান করে ফেলবে, এই আশা করাটা আসলে উচিত না। এই আশা যে করবে সে হয় পাগল নয়তো নির্বোধ। তা আমরা মনে করি অবশ্যই সরকার এই 6 মাসে সব ভালো সিদ্ধান্ত নিয়েছে বা সব কিছু ভালো করেছে, এটা আমরা বলবো না। আবার এই 6 মাসে সরকারের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, কিছুই করে নাই, এটা বলারও সুযোগ নেই। সরকার চেষ্টা করছে না প্রাণ, তাদেরও ভুল ত্রুটি হচ্ছে। এই ভুল ত্রুটি দেখিয়ে দেওয়ার দায়িত্বটা কার? বিরোধী দলের। তারা যদি ওই ভুল ত্রুটি দেখিয়ে না দিয়ে সরকারের প্রত্যেকটা কাজের শুধুমাত্র সমালোচনা, বিরোধিতা করা হয়, তাহলে তো হবে না। আমি মনে করি এই 6 মাসে এখনও সরকারের ধরেন যে সফলতা কিংবা ব্যর্থতার চূড়ান্ত জাজমেন্ট দেওয়ার মতো সময় আসে নাই। আরও আমাদের সময় দিতে হবে, দেখতে হবে। আমরা বলেছি সরকার ভালো কাজ করলে অবশ্যই আমরা সহযোগিতা করব, সাপোর্ট দিব, প্রশংসা করব। আর যদি সরকার জনগণ বিরোধী সিদ্ধান্ত নেয়, আমরাই সমালোচনা করব, কারণ এটাই তো নতুন বাংলাদেশের রাজনীতি। কিন্তু আপনার এই যে সমালোচনা করা, এই সমালোচনা করার মধ্যে যদি কোনো গলদ থাকে বা এই সমালোচনা যদি এরকম হয়ে থাকে যে আপনি ওই পতিত স্বৈরাচার যাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের 2000 ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে, তাদেরকে আপনি একটা স্পেস তৈরি করে দিচ্ছেন, তাদের আসার রাস্তাটা ধরেন যা প্রশস্ত হচ্ছে, তাহলে কিন্তু অত্যন্ত দুঃখজনক। এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। আমরা একটা সত্যিকার অর্থে জনকল্যাণমুখী বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে এখন রয়েছি। এই লড়াইয়ে সকলকেই দায়িত্বশীল ভূমিকায় থাকতে হবে, তারা হোক সরকারি দল কিংবা বিরোধী দল। আমরা প্রত্যাশা করি আমাদের বিরোধী দলের বন্ধু যারা রয়েছেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রেখে তারা সেরকম আচরণ এবং কর্মকাণ্ড আগামীতে করবেন বলে আমার বিশ্বাস। নিশ্চয়ই। শহীদুল ইসলাম বাবুল, গতকালকে প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতে ইসলামের যে সাক্ষাৎ, সেটি নিয়ে আসলে অনেকে বলছেন, বিশ্লেষকরা বলছেন যে জামায়াতকে চাপে রাখতেই বিএনপি হেফাজতে ইসলামকে কাছে টানছে এবং এটি তাদের নতুন কৌশল, এমনটা উল্লেখ করছেন নানা বিশ্লেষকরা এবং সমালোচনাও আছে। সেটি নিয়ে আপনার কাছে আসবো, একটি বিরতি নিয়ে ফিরছি। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন।
স্বাগত আরো একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। শহীদুল ইসলাম বাবুল, বিরতির আগে যেমনটা বলছিলাম যে নানা জায়গায় সমালোচনা হচ্ছে, কিংবা রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন যে জামায়াতকে চাপে রাখতেই বিএনপি হেফাজতে ইসলামকে কাছে টানছে এবং তাদের এটা নতুন কৌশল হতে পারে। এবং এই ঘটনাটি এমন সময় ঘটেছে, তার কিছুদিন আগেই দেশটির বিরোধী দল অর্থাৎ জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতারা অভিযোগ তুলেছিলেন যে বর্তমান সরকার হেফাজত ইসলামকে ব্যবহার করে তাদের জোট ভাঙার যে ষড়যন্ত্র করছে। এই যে ষড়যন্ত্র নিয়ে বলা হয়েছে, সেটিকে আসলে কিভাবে দেখছেন বা কতটা যৌক্তিক বলে মনে করছেন? আবার সেই সাথে প্রশ্ন উঠছে যে সরকার কেন হেফাজতে ইসলামের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে চাইছে, এখানে আসলে সরকারের অর্জন কি, সেটি নিয়েও বলুন। আচ্ছা, সেটা বলছি, তার আগে কিছু কথা আসছে। আমার ভাই ফরিদ সাহেব উনি বলছেন একটা কথা আছে যে সঙ্গ দোষে লোহা ভাসে। হ্যাঁ, আমার ভাইরা কি আমরা দেখতাম যে বট বাহিনী নামে একটা বাহিনী আছে যারা প্রোপাগান্ডা তৈরি করতো। এখন সেই বাহিনী তাদের সাথে জোট করছে, সেই বাহিনীর সাথে তারা যোগ দিয়েছে কিনা জানি না। কয়েকটা ইস্যু বলছে, যেমন এনটিআরসি নামে একটি প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ করতে। আজকে আমি দেখলাম কি যেন ওই চিলে কান নিয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে, কিন্তু আজকে এডুকেশন মিনিস্টার একটু আগে আমি দেখেছিলাম বলছে না, এরকম কোনো সিদ্ধান্ত গভর্নমেন্টের নাই, গভর্নমেন্ট নিবে না। তার মানে এটা তো একটা প্রোপাগান্ডা, একেবারে অ্যাবসলিউট একটা প্রোপাগান্ডা। দেখেন, বলা হলো যে কি এই জ্বালানি খাত প্রাইভেট সেক্টর, শোনেন, জ্বালানি খাত প্রাইভেট সেক্টর দেওয়ার কোনো সিদ্ধান্ত, কালকে জ্বালানি সেক্টর পরিষ্কার করে বলে দিচ্ছে এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত হয় নাই। যদিও সংকটকালীন সময়ে দুনিয়ার বিভিন্ন দেশে, ভারত সহ বিভিন্ন দেশে এই ধরনের প্রাইভেট সেক্টর তাদের অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচারকে কাজে লাগানোর জন্য এটা হয়ে থাকে। একটা সংকট চলতেছে, সরকারের লিমিটেশনস আছে, নানান ধরনের জ্বালানি সংকট দুনিয়াব্যাপী চলতেছে। এই সময়ে সরকার এটা একটা চিন্তা করছে, কিন্তু এরকম কোনো সিদ্ধান্ত তো হয় নাই, বা স্পেসিফিক বসুন্ধরা গ্রুপকে তুলে দেওয়া হয়েছে, মানে এরকম মানে হই রই এরকম একটা বাস্তবতা আর কি। এগুলো কিছু না। এই এনটিআরসি যেই প্রতিষ্ঠানটা শিক্ষক নিয়োগ, এটা কিন্তু বেগম খালেদা জিয়ার তৈরি করা। 2004 সালে উনি তৈরি করেছিলেন শিক্ষক নিয়োগের জন্য, এবং সেই মাফিকই চলছে। একটা চমৎকার। অবশ্য তাদেরও এক জট তৈরি হয়েছে, তাদের ক্যাপাসিটির সমস্যা আছে, এইটা নিয়ে কিছু কথা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু শিক্ষক নিয়োগ একেবারে যে আপনার মানে ম্যানেজিং কমিটির হাতে তুলে দেওয়া হবে, এই বিষয়টা সত্য না। আমরা শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি এবং শিক্ষা খাতে বরাদ্দ, কারণ দুনিয়ার বিভিন্ন দেশ বিভিন্ন শহরে দেখেছি যে শিক্ষা খাতে যারাই কল্যাণ রাষ্ট্র হিসেবে, ভালো রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে, তাদের ম্যাক্সিমাম শিক্ষা খাতে বরাদ্দ বেশি। এটা নিয়ে সরকারের চিন্তা চেতনা, যদিও মানে ইমিডিয়েট আউটকাম আমরা পাচ্ছি না, কিন্তু একটা সরকার সুদূর প্রসারী চিন্তা করে বুঝতে হবে যে তার এডুকেশন সেক্টরটা নিয়ে এসে কি চিন্তা করছে। ধরেন, গভর্নমেন্ট এডুকেশন নিয়ে যে বরাদ্দ বা যে কাজগুলো করছে, এর বেনিফিট আমরা কিন্তু 20 বছর পরে পাবো, আফটার ইফেক্ট নাই। এখন সরকার যদি চিন্তা করতো যে কিনবো সাউন্ড গ্রেনেড কিনবো, টিয়ার গ্যাস কিনবো, বিরোধী দলকে দমন করব, তাইলে সরকারের ইন্টেনশনটা আপনি বুঝতেন। বিষয়টা ডিফারেন্ট। শোনেন, এই যে আমার ভাইরা একটা কমন কথা বলে, এটা 5 তারিখের পরে থেকে তারা বলা শুরু করছে, বিএনপি চাঁদাবাজের দল, বিএনপি চাঁদাবাজ, বিএনপি এমন দল যার পতন চায়, যার ক্ষমতায় যাওয়ার আগেই পতন চায়। তাদের এই বক্তব্য যদি সত্য হইতো আর মানুষ যদি গ্রহণ করতো, তাহলে তাদের তো মানুষ 220 সিট দিয়ে দিত। এখনো তো চাঁদাবাজির অভিযোগগুলো আছে। আমি শোনেন, এই অভিযোগ এনসিপিরও আছে। আমি বলছি ওইটা, আমি বলছি চাঁদাবাজির ইস্যুটা আমার জায়গাটা আসতে দেন। মানে তাদের যে বক্তব্য এবং প্রচার প্রোপাগান্ডা, ফেসবুকে যদি ভোট হইতো তাহলে তারা 220 সিট পাইতো। এখন দেখেন, এই গল্প করবে নিজেরা, এই যে এনসিপি, আমি কথাগুলো বলতে চাই না, আমি আলোচনাটা সফটলি শুরু করেছিলাম, ওনরা আক্রমণ করে বসলো, চাঁদাবাজ একটা শব্দ বানাই ফেলছে। অথচ চাঁদাবাজি এই ইন্টিরিমের আমলে মববাজি এবং চাঁদাবাজিকে তারা একটা মানে ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেছিল। এই হান্নান মাসুদ, এনসিপির নেতা, থানায় চাঁদাবাজদের যে ছাড়াই নিয়ে আসলো, থানায়। আমার কলিগ, আমার বলতেও আমার দ্বিধা লাগে, আমি বলতে চাইনি। তারপরে সার্জিস লোক পাঠায় রাস্তার মধ্যে ঘুষ নিতেছে। হ্যাঁ, এত শীর্ষ নেতা। এই দেখেন ইসহাক সরকার, ওই পুরান ঢাকায় কি পাথর দিয়ে মানুষ মারছে, ইসহাকের নামে অভিযোগ ছিল, তখন সে বিএনপি করতো। লন্ডন রয়েছে তারেক রহমান, তারে নাকি এইটা নিয়ে তারেক 1, 2, 3, 4 ছাত্রদলের এটা কর, বিএনপি তারেক অমুক তমুক এগুলো বলে এখন এনসিপিতে চলে গেছে সেই ইসহাক সরকার। এখন আর তার কোনো দোষ নাই, অলি আল্লাহ হয়ে গেছে। এই যে বিষয়গুলো, বক্তব্যগুলো, এগুলো খুবই দুর্ভাগ্যজনক। চাঁদাবাজির কথা আপনি বলছেন, এইটা সামাজিক একটা সমস্যা বাংলাদেশের, এটা সুদীর্ঘকাল থেকে হয়ে আসছে। এটা কোনো পলিটিক্যাল প্রবলেম না। এনসিপি কিছুদিন দায়িত্ব পাইছিল, একটু ক্ষমতার একটু পাইছিল, তারাও তো চাঁদাবাজি করছে, বন্দরে করছে, এখানে করছে, ওইখানে করছে। চাঁদাবাজি সবসময় ছিল,
এটা লিমিটেশনস বা এটার নিয়ন্ত্রণ সীমানা, করা যেমন ওই যে যাচ্ছে না বললেন কেন? নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ যাচ্ছে না কেন? কমেছে। জি। ইন্টারভিউর সময় যে ধরনের মব চাঁদাবাজি দখল ছিল সেই অবস্থা কি এখন আছে? নাই তো, কমেছে তো, এটা তো সত্য। এই যে আমার ভাই যেটা বলল যে ছাত্রদল কি নিরপেক্ষভাবে হবে, ছাত্রদল নাকি স্লোগান দিছে, হ্যাঁ দিয়েছে তো, কারণ ছাত্রদলকে দেওয়া হয় নাই সরকারের পক্ষ থেকে দায়িত্ব, সেই জন্য তো তারা ক্ষুব্ধ হয়েছে, সেই জন্য তারা বিক্ষোভ করেছে। তাদের বিক্ষোভ কি মেনে নিয়েছে সরকার? এইটাই হলো প্রমাণ যে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্রদল যুবদলকে ইনভলভ করা হয় নাই। ইনভলভ করা হয় নাই বলেই তারা এই এই বিক্ষোভ করতেছে, এটাও তারপর। আরেকটা বিষয় আপনি যেটা বলেছেন, এখন তারা গণ অভ্যুত্থান করে বলবে সরকার ফেল করেছে, সরকার এটা করেছে। আরে ভাই, বিএনপি 5 মাসের সরকার, একজন মানুষকে আপনার গুম করেছে, আপনার একটা অফিস তালা দিয়েছে 17 বছর, একজন মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করার কোনো ইতিহাস পেয়েছেন? কি পেয়েছেন? হেফাজতের সমাবেশে মারণাস্ত্র দিয়ে গুলি করে মানুষ মারছে, তো আপনি বলে দিলেন ফ্যাসিস্ট হয়ে গেছে, অভ্যুত্থান করবেন। অভ্যুত্থান কি ছেলের হাতের মোয়া যে সকাল বিকেল? অভ্যুত্থান যদি আপনারা করতে পারতেন তাহলে 17 বছর কেন করেন নাই? 17 বছর হাসিনা 2টা ইলেকশন গিলে খেয়ে ফেললো, হ্যাঁ, তারপরে এত কিছু করলো, এত মানুষ পেল। 17 বছর আপনি সকাল বিকেল অভ্যুত্থান, আপনার এত মানুষকে ফাঁসি দিয়ে দিল আপনার জামাত ইসলামের, আপনি অভ্যুত্থান করতে পারলেন না? আমি শেষ করে দিই 2 সেকেন্ড 5 সেকেন্ড। আর এখন আপনি হঠাৎ করে অভ্যুত্থান করে ফেলবেন। এই একটা নির্বাচিত সরকারকে যদি আপনি সকাল বিকেল এই হুমকি দেন, আর সরকার অজনপ্রিয় হয়ে গেছে, আগামীকাল আপনি জিতে যাবেন ইলেকশনে, এই চিন্তা যদি জিততো, তাদের যে বক্তব্য, তাদের যে অনলাইনে ভোট, বাস্তবতা, এই এনসিপি নামক রাজনৈতিক দল জামাতের খপ্পরে পড়ে তারা তাদের অধপতন ডাইকেছে। নাইলে এত সম্ভাবনা হয়, দল একলা ইলেকশন করে একটা সিট পাওয়ার বাস্তবতা নাই তাদের, একটা সিট পাওয়ার বাস্তবতা নেই। যদি করতো, জামাতের ভোটে কয়েকজন এমপি হয়েছে, কিন্তু তাদের আওয়াজে মনে হয় আওয়াজে পাকিস্তান, যে তারা মনে হয় বিপুল জনপ্রিয়তা অর্জন করে ফেলছে। দুঃখজনক। হেফাজতের বিষয় আমি বলি, হেফাজতের আমির বা হেফাজতের সাথে বিএনপির সবসময় চমৎকার সম্পর্ক ছিল। আল্লামা আজিজুল হক থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার সাথে বিএনপির সাথে তারা সাধারণত রাজনীতি করে না। জামাত রাজনীতি করে, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, যদিও ধর্মের ধারে কাছেও তারা নাই। এটা প্রমাণিত। আমার বক্তব্য হলো যে ইসলামী মনোভাবাপন্ন দল বা ব্যক্তি বা আলেম ওলামা, এদের সাথে বিএনপি সবসময় সম্পৃক্ত ছিল। জিয়াউর রহমানের আমলে ছিল, খালেদা জিয়ার আমলে ছিল, এখনো আমাদের সাথে আছে, এবং সেই ধারাবাহিকতা বেগম জিয়ার সন্তান হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সেটা রক্ষা করছেন। এটা স্বাভাবিক সৌজন্যতা, বিনয়। জি, আরেকটি ছোট্ট করে প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাধীনতা বিরোধী অপশক্তির রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে সতর্ক করেছেন। অর্থাৎ তিনি যে বলছেন ৭১-এর মুক্তিযুদ্ধ বা জামাতের ভূমিকা নিয়ে, এমনটাই আমরা আসলে বুঝতে পারছি। সেক্ষেত্রে বিএনপি যখন জামায়াতের সাথে জোটবদ্ধ ছিল, তখন কি এসব অতীত ভূমিকা তখন বিএনপির অজানা ছিল? সেই ইতিহাস এখন এই মুহূর্তে সামনে আনা আসলে না, আমি বলি বিএনপির সাথে মিশলেই জামাতের ৭১-এর ভূমিকা পুতপবিত্র হয়ে যায় না। আমরা ভিন্ন রাজনৈতিক দল, তখন আমরা একটা ভিন্ন উদ্দেশ্যে আমরা আন্দোলন করছিলাম, ওইটা গুরুত্বপূর্ণ ছিল। ফ্যাসিবাদকে হটানোর আন্দোলন করছিলাম, তখন ওইটা সবার আগে। কিন্তু এখন তো একটা শান্তিপূর্ণ আমি জানতে চাচ্ছি, তখন কি তাদের এই স্বাধীনতা বিরোধী অপশক্তি নিয়ে আপনারা তখন কি না, তখন আমাদের সামনে, আমি বলি, তখন আমাদের সামনে একটা মৃত্যু পথযাত্রী মানুষ, একটা রোগীর, ওইটা আগে প্রায়োরিটি। হাসিনা বিরোধী আন্দোলন তখন আমাদের প্রায়োরিটি ছিল। তখন অন্য ইস্যু নিয়ে কথা বলবার পরিবেশ কম ছিল, বা ঠিক আছে আমাদের কৌশলগত মিত্র তারা ছিল, কিন্তু তারা ভিন্ন রাজনৈতিক দল, আমরা ভিন্ন রাজনৈতিক দল। তখন তাদের সাথে ছিলাম বা আমাদের সাথে তারা ছিল বলে তাদের ৭১-এর ভূমিকা ফকফকা হয়ে যায় না, পরিষ্কার হয়ে যায় না। জি, ফরিদুল হক, প্রথমত আপনার কাছে জানতে চাই, শহীদুল ইসলাম বাবুল যেই কথাগুলো বলেছেন, চাঁদাবাজি এবং মববাজিকে আপনারা অন্য লেভেলে নিয়ে গিয়েছিলেন ইন্টারিমের সময়, এবং তিনি এমনটা উল্লেখ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেই চাঁদাবাজির পরিমাণ ছিল বা যত রেটে ছিল সেটি এখন অনেকটা কমে গেছে। এটির সাথে আপনি একমত কিনা? সেই সাথে একই প্রসঙ্গ যদি রাখতে চাই, এই যে হেফাজতে ইসলামকে কাছে টানছে বিএনপি, এটিকে কিভাবে দেখছেন? আপনি কি কৌশল হিসেবে দেখছেন কিনা? কারণ নাম প্রকাশে অনিচ্ছুক একজন জামায়াতের সিনিয়র নেতা চট্টগ্রামের, তিনি বলেছেন হেফাজতের কার্যক্রম হচ্ছে কওমি মাদ্রাসা কেন্দ্রিক, এগুলো মানুষের দানের টাকায় পরিচালিত হয়, বিনা খরচে শিক্ষার্থীদের খাওয়ানো ও পড়ানো হয়। মধ্যপ্রাচ্য থেকে এই বেশিরভাগ টাকা আসে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তাদের টাকার উৎসে টান পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় এখন তারা সরকারের সঙ্গে আরও সুসম্পর্ক বাড়াতে চায়। বিএনপিও এটিকে সুযোগ হিসেবে নিচ্ছে, এক ধরনের চাপের কথাও তিনি বলেছেন। সেই ক্ষেত্রে আপনিও কি এই মতামতের সাথে একমত পোষণ করছেন? না, এটা আসলে জামাতের একজন নেতা কি বলেছেন ওটার উপরে বেস করে আমি মন্তব্য করতে চাই না। আমি ওই মন্তব্যের সাথে আমি একমত না। হেফাজত ইসলাম একটা ধরেন কওমি মাদ্রাসার আলেমদের একটা সংগঠন।
এইটা সবসময় আসলে রাজনীতি মানে একেবারে পাওয়ার পলিটিক্সের বাইরে থেকেছে, তারা তাদের মতো করে কাজ করে। সো এইখানে সবার সাথে তারা সম্পর্ক রাখবে এবং তাদের সাথে যারা রাজনীতির মাঠে আছেন সবাই নানান রকম সম্পর্কের মধ্য দিয়ে তাদেরকে কি বলে যে মেইন স্ট্রিমের সাথে একটা কানেক্টেড রাখবেন, এইটা খুব জরুরি। তো সেই জায়গা থেকে আমি এটাকে আলাদাভাবে আর মানে এটা নিয়ে আলাদা আমি কোনো মন্তব্য করতে চাই না। সো এইটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে বাউল ভাই খুব ইন্টারেস্টিংলি ধরেন আরো বেশি হয়েছে বলার মধ্য দিয়ে এখন হচ্ছে, এটা কিন্তু স্বীকার করে নিয়েছে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। চাঁদাবাজি হচ্ছে তো, এটাকে আমি অস্বীকার করছি না। আমি কি বন্ডামি রাজনীতি করি? ওকে, দ্যাটস ইট, দ্যাটস ইট। আপনাদের মতো তো আমি মিথ্যা স্বীকার বলবো করে না। নিয়েছেন, স্বীকার করে নিয়েছেন 100%। আচ্ছা, সবসময় আমরা এবার আমি কয়েকটা তথ্য দিই, ওনাকে আমি অনুরোধ করবো এই ধরনের তথ্য দিতে যে কেন কিভাবে বেশি হচ্ছে। বিএনপির অন্তর্কন্দলে, অভ্যন্তরীণ কন্দলে 2 বছরে 300-র উপরে নেতাকর্মী খুন হয়েছে। আচ্ছা, গত 2 দিন যাবৎ বাংলাদেশের অন্যতম প্রধান জাতীয় দৈনিক প্রথম আলো ধারাবাহিক রিপোর্ট করতেছে চট্টগ্রামের সন্ত্রাস, দখলদারি, চাঁদাবাজির অভয়ারণ্য নিয়ে, এবং সেইখানে ধরেন প্রকাশ্যে দেখা যাচ্ছে যে হত্যা হচ্ছে, হত্যার বিরুদ্ধে হত্যার কি বলে যে অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে কমিটি বাতিল করা হচ্ছে, আর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কমিটি বাতিল করে যে মহানগর যুবদলের সভাপতিকে পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদের লোকরাই আবার চাঁদাবাজির সমস্ত জায়গা নিয়ন্ত্রণে রাখতেছে। সেই মহানগর যুবদল হচ্ছে একজন মহানগর যুবদলের যে নেতা, ওই নেতা হচ্ছে আবার একজন মন্ত্রী মীর হেলালের অনুসারী, এবং ওই মীর হেলালের সাথে সন্ত্রাসীদের ছবি দেখা যাচ্ছে। তো এরকম কিছু যদি এনসিপির বিরুদ্ধে থাকে তাহলে আমি নিশ্চয়ই আমরা এটা ব্যবস্থা নিব, কোনো সমস্যা নেই। আর একটা কথা উনি বলেছেন ইসাক সরকারের কথা। ইসাক সরকার কিন্তু বিএনপি করতেন, বিএনপির এক গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। ইসাক সরকারকে বিএনপি কিন্তু বহিষ্কার করেছে নির্বাচনে দলের সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র নির্বাচন করার পরে, কি স্বতন্ত্র নির্বাচনে প্রার্থী হওয়ার পরে। এর আগে যখন ওই ঘটনাটা ঘটে যেটা উনি বললেন, ওই ঘটনার জন্য বিএনপি কিন্তু তাকে বহিষ্কার করেনি কিংবা কোনো অ্যাকিউজও করেনি, অভিযোগও করেনি। তাহলে যদি ইসাক সরকার ওটার সাথে যুক্ত থেকে থাকে, এটার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে বিএনপি, কারণ তখন বিএনপির পদে ছিলেন ইসাক সরকার। আচ্ছা, বসুন্ধরা নিয়ে উনি বললেন এটা জ্বালানি মন্ত্রণালয় এটা বলেছে। আমি একটু আপনাকে কয়েকটা ডেটস বলি, 3-4টা ডেটস, বেশি সময় নিব না। বসুন্ধরার কি বলে যে চেয়ারম্যান সায়েম সোবহান আনভির ধর্ষক এবং বসুন্ধরার যে মালিক আহমেদ আকবর সোবহান মাফিয়া, যে হাসিনাকে আজীবন ক্ষমতায় দেখতে চেয়েছিল, তার ছেলে, সেই আনভিরের স্বাক্ষরিত একটা চিঠি জ্বালানি মন্ত্রণালয়কে দেওয়া হয় 24শে মে, যেখানে তারা একটা বড় অংশের জ্বালানি কি বলে যে আমদানি, পরিশোধন এবং বিতরণ, এইটার ক্ষমতা তারা চায়। আচ্ছা, এইটাকে এই মতামত মানে এইটা করা যাবে কি না, ওই চিঠিটাকে কি বলে সংযুক্ত করে একটা পর্যালোচনার জন্য জ্বালানি বিভাগ বিপিসিকে পাঠা হচ্ছে 2রা জুলাই। এরপরে 14ই জুলাই বিপিসি একটা পর্যালোচনা কমিটি করে 11 সদস্যের। খেয়াল করেন ডেটগুলো খুব ইম্পর্টেন্ট। পর্যালোচনা কমিটি কি রিপোর্ট দিয়েছে সেইটা আমরা পাচ্ছি না এই মুহূর্তে, কিন্তু ধারণা করা হচ্ছে যে এই পর্যালোচনা কমিটির রিপোর্ট নেগেটিভ ছিল এবং চেয়ারম্যানও এটার বিপক্ষে ছিল, যেই কারণে বিপিসির তৎকালীন চেয়ারম্যান রিজাউনুর রহমান, ওনাকে সরিয়ে দেওয়া হয় 26শে জুলাই। 2রা আগস্ট আরেকজন অতিরিক্ত সচিব জ্বালানি বিভাগের, ওনাকে হচ্ছে চেয়ারম্যান করে পাঠানো হয়, এবং ওনাকে চেয়ারম্যান করে পাঠানোর পরে উনি 6 আগস্ট মানে 4 দিনের মাথায় 6 আগস্ট হচ্ছে গিয়ে আরেকটা আদেশ দেন যে দ্রুত একটা এই ধরনের বেসরকারি খাতে আমরা যাতে জ্বালানি তুলে দিতে পারি, এই ধরনের একটা আইন তৈরির উদ্যোগ নেওয়া হোক। এই আইন তৈরি করার জন্য সময় দেওয়া হয় 4 দিন, 10ই আগস্ট। এবং ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে ওই 6 তারিখেই যিনি অতিরিক্ত সচিব হিসেবে চেয়ারম্যান হয়ে বিপিসিতে গিয়েছেন, ওনাকে আবার প্রমোশন দিয়ে সচিব করা হয়। তো এই পুরো জিনিসটা তো কানেক্টেড, পুরো জিনিসটা কানেক্টেড। আমরা কি বলছি? আমরা বলছি যে এটা একটা চক্রান্ত চলতেছে বাংলাদেশের যে জ্বালানি নিরাপত্তা এবং বাংলাদেশের যে জ্বালানি সার্বভৌমত্ব, এইটা এরকম একটা মাফিয়া সিন্ডিকেটের হাতে, এই বসুন্ধরার মতো একটা মাফিয়া ব্যবসায়ী গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার একটা পায়তারা চলতেছে। এবং এইটার সাথে আমরা ধারণা করি বিদ্যুৎ মন্ত্রী সরাসরি জড়িত, কারণ এই লোক হচ্ছে একটা ব্যর্থ মন্ত্রী। সে এর আগে কানসার্টে আন্দোলনকে ট্যাকেল করতে না পারে গুলি করে মানুষ মারছিল 2006 সালে, এবং তাকে কিন্তু তখন ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার সময় এখানে একজন এমপি জনতা ধাওয়া খেয়ে নাম হয়েছিল দৌড় সালাউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব না, যাত্রাবাড়ির যে সালাউদ্দিন এমপি ছিলেন। এই লোককে কিন্তু এবার প্রমোশন দিয়ে তারেক রহমান সাহেব এই লোককে এবার মন্ত্রী বানিয়েছেন। এবং এই খেয়াল করেন, যেখানে জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই ধরনের যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে সরাসরি জনগণের সরাসরি মানে স্বার্থের সাথে সম্পৃক্ত। এইটাকে বিদ্যুৎ সেক্টরকে প্রাইভেটাইজেশন করার নামে
মাফিয়া ব্যবসায়ীদের গোষ্ঠীদের হাতে তুলে দিয়েছিল, শেখ হাসিনা শুরু করছিল ম্যাসিভলি। ইভেন এখন আমার বিদ্যুৎ আদানির কাছে, আমার বিদ্যুৎ আসবে কি আসবে না এটা ঠিক করে আদানি। একটা ধরেন আমার পার্শ্ববর্তী রাষ্ট্র, যেই রাষ্ট্র হচ্ছে আমার সাথে প্রায় শত্রু ভাবাপন্ন, এবং ওই আদানি হচ্ছে হিন্দুত্ববাদীদের প্রধান এজেন্ট, প্রধান ধরেন কি বলে যে ও হিন্দুত্ববাদীদের ধরেন বসুন্ধরা গ্রুপ, আপনি এভাবে বলতে পারেন আদানিকে। সেই আদানির কাছে আমার বিদ্যুৎ দিয়ে রাখছে, বর্গা দিয়ে রাখছে। এলপিজি যখন এখানে আনা শুরু করলো বাইরে থেকে আমদানি করে, হাসিনা কি করছে শুরু থেকে এখন প্রায় 98% এলপিজি আমদানি হচ্ছে প্রাইভেট গ্রুপদের হাতে, এর ভেতরে বসুন্ধরাও আছে। এখন আবার যদি আপনি জ্বালানি তুলে দেন প্রাইভেট সেক্টরের হাতে, এটা কোনোভাবেই এটা মেনে নেওয়া হবে না, একদম হুঁশিয়ারি। বরঞ্চ যেটা করতে হবে, আমার ভাই ফারুক হাসান সরকারি দলের জোটে আছেন, উনি বলেছেন বিরোধী দলকে কি করতে হবে। আমরা ইতিমধ্যে এনে কথা বলেছি এবং আমরা সরকারকে পরামর্শ দিয়েছি যে আপনি বরঞ্চ পাবলিক সেক্টরে সরকারের যে ক্যাপাসিটি আছে সে ক্যাপাসিটি বিল্ড আপ করেন, আমদানির ক্যাপাসিটি বিল্ড আপ করেন, সংরক্ষণের ক্যাপাসিটি বিল্ড আপ করেন, পরিশোধনের ক্যাপাসিটি বিল্ড আপ করেন এবং হচ্ছে বিতরণের ক্যাপাসিটি বিল্ড আপ করেন। এইটা হচ্ছে সরাসরি জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের সাথে যুক্ত। কোন একটা আপনি খেয়াল করেন, এলপিজির যে টার্মিনালে আগুন লাগলো, এটা কে লাগাইছে? ওরা লাগাইছে দাম বাড়ানোর জন্য। ওরা লাগায় এখানে একটা গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করেছে। এই ঘটনাগুলো কিন্তু আমরা জানি। এইটা পুরোটা প্রাইভেট সেক্টরের হাতে। এই ধরনের জিনিস কোনোভাবেই রাখাই চলবে না, নতুন করে দেওয়ার তো প্রশ্নই আসে না। ফারুক হাসান, যেমনটা ফরিদুল হক বলছিলেন, এই যে মাফিয়া গ্রুপের হাতে জ্বালানি তুলে দেওয়া বা তৎকালীন যেই পতিত সরকার আওয়ামী লীগের সময়ও আমরা তাই দেখেছি, তো সেই জন্যই কি আসলে এই যে দুটো ঘটনা একটি যদি মিল রাখি সেই ক্ষেত্রে সেই জন্যই কি বিরোধী দলকে আসলে বারবার একই কথা বলছে যে সরকার ফ্যাসিস্টের পথেই হাঁটছে? এগুলো কি কারণ নাকি আরও কারণ আছে? আপনার মন্তব্য কি বলে শুনবো। একটি বিরতি নিয়ে ফিরছি, সময় হলো ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। স্বাগত আরও একবার কঠিন কথা সহজে আজকের আয়োজনে। ফারুক হাসান, বিরতির আগে বলছিলাম ফরিদুল হক বেশ কিছু বক্তব্য রেখেছেন, যেমনটা মাফিয়া গ্রুপের হাতে জ্বালানি তুলে দেওয়া বা সেই সময়ে তৎকালীন সময়ে আমরা দেখেছি আওয়ামী লীগও একই কাজ করতেন। সেই ক্ষেত্রে এই কারণে কি বিরোধী দল এই অভিযোগ করেছেন কিনা ফ্যাসিস্টের পথে সরকার হাঁটা শুরু করছে? এবং সেই সাথে আরেকটি প্রশ্ন রাখতে চাই যে এই যে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন যে বিরোধী দল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে দেশে, দেশে আসলে অস্থিরতা সৃষ্টি হলে কার লাভ? সরকার ব্যর্থ হলে বিরোধী দলের লাভ নাকি যে পরাজিত শক্তি আছে তাদের লাভ? কি বলবেন? ধন্যবাদ আপনাকে। শুরুতেই বলে রাখি, আজকের যে জ্বালানি সংকট, এই সংকট শুধুমাত্র আজকেই উদ্ভূত হয়েছে বা হঠাৎ করে দেখা দিয়েছে বিষয়টি এমন নয়। আমরা বিগত আওয়ামী আমল থেকে এটা দেখে আসছি। কারণ বিগত সরকার, পতিত সরকার, আমরা দেখেছি যে পুরো বিদ্যুৎ খাতকে ভারতের হাতে এক প্রকারে তুলে দিয়েছিল এবং আমাদের অভ্যন্তরীণ গ্যাস বলেন বা অন্যান্য যে জ্বালানিগুলো রয়েছে এই সেক্টরগুলো বিভিন্ন মাফিয়া গোষ্ঠীগুলোর হাতে দিয়ে এক প্রকারের এই জ্বালানি খাতকে একটা অনিশ্চয়তার দিকে কিন্তু তারা ঠেলে দিয়েছিল। এরপরে ইন্টারিম সরকার আসলো, তারপরে বর্তমানে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার। তো হঠাৎ করে এরকম একটা সংকট যখন সামনে প্রকট আকার ধারণ করে, এটা কিন্তু চাইলেই ধরেন যে একদিনে আমরা সমাধান করতে পারবো না, বা সরকারের পক্ষেও এটা সম্ভব নয়। আমার বিরোধী দলের বন্ধু যেমনটি বললেন যে সরকারকে কী করতে হবে, ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে। ভেরি ফাইন, খুব সুন্দর শব্দ। আচ্ছা, ক্যাপাসিটি বিল্ড আপ কি একদিন এক সপ্তাহে সম্ভব? এটা তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী একটা প্রকল্প। আপনি যে পরামর্শগুলোর কথা বললেন এগুলো সময় সাপেক্ষ, ধরেন যে 2 বছর 3 বছরও লাগতে পারে, 4 বছরও লাগতে পারে। এখন এই মুহূর্তে তো সবচেয়ে বড় সংকট, আমি আমার জনগণের ঘরে আমি গ্যাস সাপ্লাই দিতে পারছি না, আমি বিদ্যুতের সাপ্লাইটা সঠিকভাবে দিতে পারছি না। যে এই যে ইনস্ট্যান্ট আমার একটা প্রবলেম সামনে দেখা দিয়েছে, এই প্রবলেমটা আমি কীভাবে সলভ করব? ইনস্ট্যান্ট প্রবলেম আপনাকে ইনস্ট্যান্টলি সলভ করতে হবে। এই ইনস্ট্যান্ট প্রবলেমটাকে সলভ করার জন্য সঠিক কোনো পরামর্শ রাস্তা তারা কিন্তু আজ পর্যন্ত দেখাতে পারে নাই। সরকার হয়তো এই জিনিসটা চিন্তা করছেন যে যেহেতু একটা বিশ্ব পরিবেশ পরিস্থিতির কারণে, যেহেতু ধরেন যে আপনার আমেরিকা ইরান যুদ্ধ, এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, নানান কারণেই একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে আমাদের জ্বালানি খাতে এবং বড় একটা সংকটও দেখা দিয়েছে। এই সংকট সবার আগে মোকাবেলা করতে হবে। অনেকেই এখানে ধরেন যে বলার চেষ্টা করছেন যে এই সেক্টর তো আগে লাভজনক একটা সেক্টর ছিল, তাহলে এইরকম একটা লাভজনক সেক্টরকে কেন প্রাইভেটাইজেশন করার একটা চিন্তা সরকার করছে? ভাই, লাভ লোকসান তো পরের বিষয়, সবার আগে চিন্তা করতে হবে যে আগে সংকট তৈরি হয়েছে, এই সংকট আমার সমাধান করতে হবে। কারণ আমার মানুষের ধরেন যে ঘরে বিদ্যুৎ আমি ঠিকমতো দিতে পারছি না, সুতরাং এই সংকটটাকে সবার আগে প্রায়োরিটি দিয়ে আমি সমাধান করব। তারপরে এই সেক্টর থেকে লাভ হবে নাকি লোকসান হবে সেটা আমি পরের বিবেচনায় রাখবো। তো সেই জায়গা থেকে সরকার হয়তো চিন্তা করছেন। আমরা তারপরেও আহ্বান জানাবো যে শিল্প গোষ্ঠীর কথা বারবার বলা হচ্ছে, তাদের নিয়ে এদেশের মানুষ ভালো বলে না, এটা তো পরিষ্কার, তারা মাফিয়া শিল্প গোষ্ঠী। আমরা আরেকবার সরকারকে এই জায়গাতে পুনর্বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। আপনারা যদি সত্যিকার অর্থে এটাকে প্রাইভেটাইজেশন করার চেষ্টা চিন্তা করে থাকেন, অনেক
প্রাইভেট গ্রুপ রয়েছে বা শিল্প প্রতিষ্ঠান রয়েছে, আপনারা ভিন্ন চিন্তা কিংবা আলোচনা আপনাদের মধ্যে করতে পারেন। এটা গেল একটা পয়েন্ট। আরেকটা বিষয় দেখেন, এই যে এনসিপি বা জামাত ইসলামী যারা আজকে বিরোধী দলের চেয়ারে, তারা অনেক কথাই বলে, ইতিহাস বিকৃতি থেকে শুরু করে এটা সেটা, চাঁদাবাজি, দুর্নীতি ইত্যাদি। তারা ক্ষমতায় আসার পরে তারাও কিন্তু এখানে পিছিয়ে নেই বা পিছিয়ে ছিল না। এই যে আমরা ইতিহাস বিকৃতির কথা আজকে বলছি না, এই ইতিহাস বিকৃতির সবচাইতে সূচনাটা করেছে কিন্তু আজকে যারা এই এনসিপির দায়িত্বে আছেন তারাই। আজকে দুটো প্রমাণ আমি আজকে একবার হাতে নাতে ধরাই দিই। এই যে কিছুদিন আগে জুলাই জাদুঘর উদ্বোধন হলো না, এই জুলাই জাদুঘরে আপনি যাবেন, সেখানে দেখবেন 70-80% আপনার কম্পোনেন্ট হচ্ছে সমন্বয়ক, এনসিপি নেতা কিংবা ওদের সাথে যারা জড়িত তাদের। তারপরে বিএনপি জামাত ওদের বড় দল হিসেবে রাখবেই, এটা স্বাভাবিক। অথচ দেখেন যে গণ অধিকার পরিষদ এই জুলাই গণ অভ্যুত্থানের সবচাইতে বড় ভূমিকা পালনকারী, এবং কোটা আন্দোলন থেকে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এবং এই কোটা আন্দোলন আমরাই সৃষ্টি করেছি 2018 সালে। অথচ গণ অধিকার পরিষদের একটা সিঙ্গেল কম্পোনেন্ট এই জুলাই জাদুঘরে পাবেন না। তারা বলবে যে এটা তো বিএনপি করেছে, বিএনপি করে নাই। এই জুলাই জাদুঘর শুরুটা করেছিল এনসিপি বা ওই সময়ের যারা ছাত্র উপদেষ্টা ছিলেন তারা, তাদের আমল থেকে শুরু হয়ে বিএনপির আমলে সেটা উদ্বোধন হলো। হ্যাঁ, ধরে নিলাম বিএনপি এখানে ধরেন যে 19-20 করেছে, কিন্তু সূচনাটা তো আপনারা করেছিলেন। আপনারা সূচনার সময় কেন রাখলেন না যে না, গণ অধিকার বা ওই সময় যারা এই গণ অভ্যুত্থান তৈরি করতে ভূমিকা রেখেছে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, তাদের অবদানকে আপনারা স্বীকার করবেন না? করে নাই। নাম্বার 2, ইন্টারিম সরকার একটা ঘোষণাপত্র দিয়েছে, এবং এই ঘোষণাপত্র যখন তারা খসড়াটা রেডি করে এটা রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার জন্য প্রত্যেকটা দলের কাছে তারা পাঠায়। আমাদের হাতে আসলো ঘোষণাপত্রের খসড়া। আমরা পড়ে দেখলাম যে জুলাই গণ অভ্যুত্থান যে সিলসিলার মধ্য দিয়ে আসছে, মানে কোটা সংস্কার আন্দোলন, কোটা থেকে কিন্তু এটার উদ্ভব আনুষ্ঠানিকভাবে। যদিও এটার প্রেক্ষাপট তৈরি করতে আমাদের 15-16 বছর লেগেছে। হ্যাঁ, 15-16 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই এই 36 দিনের জুলাই গণ অভ্যুত্থান। এটা তো 36 দিনের আন্দোলন ছিল না, এটা 15-16 বছরের আন্দোলনের ধারাবাহিক ফলাফল। তো যাই হোক, এই যে আনুষ্ঠানিকভাবে কোটা থেকে আমাদের শুরুটা, এই গণ অভ্যুত্থানের আনুষ্ঠানিক বীজ যদি আমি ধরে নেই, সেই একটা বাক্য আমরা যুক্ত করার জন্য ইন্টারিম সরকারকে লিখিতভাবে অনুরোধ জানালাম যে আপনারা কোটা আন্দোলনটাকে সেখানে যুক্ত করেন। তারা যুক্ত করে নাই। ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ হলো, পাঠ করা হলো। এরপরে আমরা জিজ্ঞেস করলাম সরকারের কয়েকজন দায়িত্বশীল ব্যক্তিকে যে কেন করেন নাই এটা। আমরা তো আপনাদের অনুরোধ জানালাম যে একটা সেন্টেন্স হলো যুক্ত করেন। তারা পরবর্তীতে বলেছেন আমাদের যে ছাত্র উপদেষ্টা নাহিদ, আসিফ এবং মাহফুজ আলম, এই 3 জন নাকি কোটা আন্দোলনটাকে যুক্ত করতে দেয় নাই। কেন ভাই? কারণ তারা মনে করে যে কোটা সংস্কার আন্দোলন যদি ঘোষণাপত্রে যুক্ত হয় তাহলে আমরা লাইমলাইটে চলে আসবো, মানে গণ অধিকার লাইমলাইটে চলে আসবে আর তারা পিছনে চলে যাবে। মানে কি পরিমাণ সংকীর্ণ মানসিকতা। ওই যে 1971 সালের ইতিহাস যখন আমরা পড়ি না, যে ওই যে মাওলানা ভাসানীকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ব্যাকফুটে পাঠিয়েছিল কেন? বঙ্গবন্ধুকে সামনে রাখার জন্য। ফরিদুল হক, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে তারা এই অভিযোগগুলো নিয়ে কি বলবেন, যেগুলো তিনি বলছিলেন কোটা আন্দোলনকে? আমি ওনাকে অনুরোধ, আমাকে দেন, পরে ওনাকে দেন। আপনি শেষে দিবে ভাই, আপনি তাহলে না, শেষে দেব না, শহীদুল ইসলাম বাবুল। আচ্ছা, ফরিদুল হক আপনার কাছে আসতেছে, আপনি বলেন। শহীদুল ইসলাম বাবুল বলেন। শোনেন, এই যে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়, এটা একটা কথা আছে। আমাদের এনসিপির বন্ধুরা, ছোট্ট বন্ধু, অল্প বয়সের রাজনীতিবিদ অনেকেই, ম্যাক্সিমাম তারা একটু ক্ষমতার সিলসিলা পাইছিল, এর ভিতরে আমাদের জিলকানি অনেক কিছু দেখাই দিচ্ছে। এখন তো সব বলা যাবে না। দেন তাদের সময়ে ছাত্র দলের যে মানে একটা সিটাঙের অসীম শহীদ হলো, পাঠ্যপুস্তকে মুগ্ধর নাম আছে, সাইদের নাম আছে, অসীমকে তারা ড্রপ আউট করে দিল, কারণ সে বিএনপি করতো। এগুলোও হয়েছে, আমরা দেখেছি ইন্টারমিডিয়েট সময়। যাই হোক, ওটা বাদ দিলাম। এখন ধরুন জ্বালানি যে ইস্যুটা বলছি, শোনেন, জ্বালানিটা একটা মাফিয়াদের হাতে সবসময় তুলে দিয়েছিল, একটা মানে বার্নিং ইস্যু ছিল সবসময়। ওই যে আদানির কথা বললো সত্য, তারপরে এই যে অলিগারদের হাতে যেভাবে দেওয়া হয়েছে, এর থেকে তো রাতারাতি বিএনপি বের করে আনতে পারবে না, সুযোগ না, এটা লং টার্ম প্রসেস। ধরেন তারপরে হলোটা কি, বিএনপি দুর্ভাগ্য হলো যে বিএনপি আসার সাথে সাথেই আমাদের জ্বালানির যে মেইন সোর্স, সেই জায়গাটা একটা যুদ্ধ লেগে গেল। হ্যাঁ, এর মধ্য দিয়ে আপনি কেন ইমাজিন ইট যে গত মাস পর্যন্ত বিএনপিকে এই বিধ্বস্ত লুটেরা বাস্তবতার মধ্যে $4.3 বিলিয়ন এক্সট্রা ব্যয় করতে হয়েছে জ্বালানি সেক্টরে। ইজ ইট এ ম্যাটার অফ জোক? আপনি সমালোচনা করতে পারবেন। এখন আপনি যদি বলেন যে আমি আগামীকাল ওই যে চাঁদাবাজির কথা বললেন, আমি তো বললাম এটা শাশ্বতকাল থেকে এটা একটা সামাজিক সমস্যা। এই সমস্যা চাঁদাবাজির সাথে সবাই জড়িত। যখন যে সুযোগ পাইছে, আমার দলের যারা সুযোগ পাইছে তারাও করছে, কম করুক বেশি করুক, এনসিপির যারা তারাও করেছে, যতটুকু সুযোগ পেয়েছে তাদের যতটুকু ক্ষমতা সাধ্য। জামাত ইসলামও ইদানিং দেখা যাচ্ছে আগে অন্ধকারে ছিল, এখন আলোতে আসছে, তাদের অপকর্ম সব এখন প্রকাশ্যে চলে আসতেছে, আর আওয়ামী লীগ তো করছেই। সুতরাং এইগুলো ব্যক্তি বিশেষ বা দলকে দিয়ে, ইসাক সরকারের কথা কেন বলেছি, ইসাক সরকারে তো আমি আলাদা করে বলিনি। আমি বলেছি ইসাক যখন বিএনপিতে ছিল তখন সে চাঁদাবাজ ছিল,
এই এনসিপির ভাষায়। এখন এনসিপিতে গেছে, এখন সে ওলি আল্লাহ হয়ে গেছে, এখন আর চাঁদাবাজ নাই মনে হয়। তার পুরনো ইতিহাস সব একেবারে ফকফক হয়ে গেছে। পার্থক্যটা এখানেই, যখন বলবো তখন নিজের দিকে তাকায় একটু জি। বললে ভালো হয়। জি জি, ফরিদুল হক, শেষ পর্যায়ে আছে একদম সংক্ষিপ্ত। আমি ওই যে যুক্ত করবেন। ফারুক হাসানের একটা জায়গায় একটু খুব সিরিয়াস দিতে হয়। উনি আসলে না গিয়ে এটা বলতেছে, জুলাই জাদুঘরে উনি যান নাই। আমি যাই নাই। গেলে গেলে আমি তো উদ্বোধনী উদ্বোধনী অনুষ্ঠানে আপনি ভালো করে ঘুরে দেখেন নাই। মানে আমাদের আপনি একটা যেভাবে ছবি বললেন, ছোট্ট আকারে দিয়ে আপনি আমাদের- যেভাবে বললেন না, যে 80% এখানে এনসিপি আছে, 80 বলি নাই। আরেকটা জিনিস আপনি বলছেন ভুল শুনেছেন। 80%। না, আমি বলছি আপনি 80% 60 থেকে 70%। আচ্ছা, 60 থেকে 70% না, এটা আসলে অনেক, এটা নাই, এটা আছে। সেটাও ব্যাপার না। ধরেন আপনি এনসিপি কে পুরোটা এখান থেকে বাদ দেন, আপনি করতেছেন তো জুলাই স্মৃতি জাদুঘর, হ্যাঁ। জুলাইকে আপনার রাখতে হবে Of course. নাম্বার 1। মানে জুলাই কি তার আরেকটা সমন্বয়করা শুধু ছিল? আচ্ছা, আরেকটা বলি, NCP ছিল না, মানে ওই- জি, please। শেষ করি। সেটা হচ্ছে যে জুলাই যে ধারাবাহিক লড়াইয়ের মধ্য দিয়ে জুলাই এসেছে, Yes. সেই ধারাবাহিকের প্রত্যেকটা ঘটনা রাখতে হবে, যেটা আমরা অলরেডি ইতিমধ্যে নিন্দা জানাইছি। যেখানে ফেলানির ভাস্কর্য ছিল, যেটাকে সরিয়ে ফেলা হয়েছে। হ্যাঁ, আমরা সমালোচনা- সীমান্ত হত্যার যে এখানে কর্নার ছিল, সেটাকে সরিয়ে ফেলা হয়েছে। ডিএস এর যে কর্নারটা ছিল, সেটা অনেক সংকুচিত করা হয়েছে। এবং জুলাই জাদুঘরে আপনি গেলে দেখবেন এটা মোরাললেস পুরোটাই আসলে বিএনপির একটা জাদুঘর, এরকম মনে হবে এটা, কিন্তু এটা কিন্তু জুলাই জাদুঘর। কিন্তু আমার যেহেতু উনি সরকারি দলের সাথে আছেন, এই জন্য ওনার কাছে এটা মনে হয়েছে যে সমন্বয়ক এবং আপনারা যখন সরকারি ছিলেন, আর যাই হোক। দেখেন এই যে আমাদের রাজনীতিটা, মানে তারা যখন সরকারে ছিল এবং এই জুলাই আমাকে শেষ জাদুঘর, করতে দেন, আমি আপনার আমি আপনাকে কথার 30 সেকেন্ড মধ্যে শেষ করি। ঢুকি নাই তো। এই জুলাই জাদুঘর মানে দুজন দুই কথা প্রণয়নের বলছেন। এখন দায়িত্বটা কি তাদের আছে? উপরে ছিল। এখন কি আছে? না, তারা উদ্বোধন প্রণয়নের করছে। দায়িত্ব না, এখন কি আছে? এটা সূচনা কারা তো আপনারা উদ্বোধন করছেন। করেছে? না, সূচনাটা আপনারা করে দিয়েছেন। ফেলানির আমরা ভাস্কর্যকে সমালোচনা করেছি, সরাইছে। আমরা সমালোচনা না, তাহলে করেছি। বাকিগুলো যে এবার যারাই- বাকিগুলো যে তারা ছিল না সরাই তো, নাই, এটা ছিল কিভাবে? না। বাকিগুলো যে তারা সরাই নাই, এটা কিভাবে আপনি আসিফ তো বলেন? বলে নাই যে বাকিগুলো এই কোম্পানি আরে আপনি ভাই ব্যক্তিদের কথা বলেন না, এটা আপনি প্রমাণ যেটা সামনে আছে সেটা বলেন। কাহিনী। আপনি তো আমি বলেন নাই বলছি রে এখানে ভাই। ফেলানি সরানো হয়েছে, এখান থেকে সীমান্ত হত্যা সরানো হয়েছে, ডিএসএ সরানো হয়েছে, আর কি কি এটা সরানো দেখা হয়েছে? যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। আপনি এটা দায় কেন আপনি এনসিপি মানে গণ অধিকারের সবকিছু সরাই আপনাদের ফেলছেন, সরকার এরকম। আপনাদের সরকার এটা করলো, তাহলে আপনাদের সরকারকে আপনারা করাইতে সরকার পারলেন আমাদের না, কেন? সরকার তো দেখেন জনগণের। এই সরকার যেটা করতেছে, এটা দায় স্বল্প এনসিপি, সময় মানে আমাদের- বাংলাদেশে জি 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 গণ অধিকারের 51% জনসমর্থন হয় নাই জি ভাই। জি। আপনি খেয়াল করেন, না আপনারা তো গণ অধিকার তো এই আলোচনা নিশ্চয়ই এই আলোচনা নিশ্চয়ই চলতে থাকবে। আমাদের একদম শেষ পর্যায়ে, আমাদের সময় খুবই স্বল্পতা। জনসমর্থন এখনো হয় নাই। জি, আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে এসে যুক্ত থাকার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ আমাদের সরকার সবাইকে। বলে লাভ আছে।